আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ঈদ এবং পহেলা বৈশাখ নববর্ষ সুন্দরভাবে উদযাপন করেছেন নিজে এবং পরিবারের সকলকে নিয়ে। আমরা আজকে যে বিষয়ের উপর আলোচনা করব, আমরা জুন মাসে আমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে। আমরা বিগত দিনের যে কোশ্চেনগুলো আছে, ফার্স্ট সেমিস্টারে যে কোশ্চেনগুলো বিগত দিন হয়েছে, আমরা সেখান থেকে আজকে কোশ্চেনগুলো একটু সলভ করব। খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, মনোযোগ সহকারে সবাই একটু ক্লাসটা দেখতে হবে, যাতে আপনারা সহজে পরীক্ষাটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। দেখেন, এটা ফাইন আর্টস ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন। প্রথমে দেখেন যে কোশ্চেনটা আছে, সংস্কৃতি কি? আমরা জানি সংস্কৃতি কি। আমাদের দীর্ঘদিনের কর্মকাণ্ড, দীর্ঘদিনের অভ্যাস, এবং সেটা যদি বহুকাল ব্যাপ্তি ধরে প্রসারিত হয় এবং মানুষ সেটাকে সাদরে গ্রহণ করে এবং সেই জায়গাটা নিয়ে কাজ করে, সেটা সংস্কৃতিতে রূপান্তরিত হয়। যেমন উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন, যেমন আমরা জানি একটা সময় মানুষ প্রাগৈতিহাসিক যুগে বসবাস করতেন। যখন মানুষ প্রাগৈতিহাসিক যুগে ছিলেন, তখন তাদের দৈনন্দিন কর্মকাণ্ড, দৈনন্দিন জীবনের প্রতিটি পার্ট এবং পোশাক পরিচ্ছদ, এটা তাদের যে অভ্যাসটা ছিল, এটা ছিল তাদের সংস্কৃতি। এখন আমরা বর্তমান সময়ে মানুষ যে পোশাক পরিচ্ছদ পরছি, যে আচার আচরণ করছি, যে চলাফেরা করছি, জীবনের প্রয়োজনে যে ছুটে চলার ধীরতা হয়েছে, এইটা বর্তমান সময়ের সংস্কৃতি। এবং সংস্কৃতি হয় কাল ব্যাপ্তি ধরে, সময় ধরে, অনেক বছর স্থায়িত্ব হয়। যখন একটা সিস্টেম বা একটা পদ্ধতি, তখন সেটা সংস্কৃতিতে রূপান্তরিত হয়। দেখেন, আগের দিনে বিচার কার্যের ব্যবস্থা ছিল। গ্রাম বা মহল্লায় যারা মোড়ল মাতব্বর ছিলেন, তারা বিচার কার্য করতেন। এটা ছিল তখনকার সংস্কৃতি। এখন আর গ্রাম মহল্লায় মানুষ বিচার কার্য করে না। কোনো কিছু হলেই মানুষ আইনের আশ্রয় নেয়, আইনের কাছে যায়, কোর্টে যায়, আদালতে যায়, থানাতে যায়। এইটা একটা সংস্কৃতি। কারণ কি, অনেক দিন ধরে এই পদ্ধতি, এই সিস্টেম প্রবহমান হচ্ছে এবং মানুষ সেটাকে গ্রহণ করছে এবং সেই মতবাদেই চলছে। তাহলে আশা করি আপনারা সংস্কৃতি সম্পর্কে বুঝতে পেরেছেন। তারপরে দেখেন, আলতামিরা কোথায় ও কি? আমরা জানি আলতামিরা কি। আলতামিরা একটি প্রাচীন গুহার নাম। প্রাগৈতিহাসিক যুগে মানুষ যখন বন্যদশায় ছিলেন, যখন মানুষ গুহার মধ্যে বসবাস করতেন, যখন মানুষের বাসস্থানের জায়গা ছিল পাহাড়ের গুহা, সেই সময়ে এই একটি পাহাড়ের গুহার নাম আলতামিরা, যেখানে মানুষ রাত্রি যাপন করত, যেটা ছিল মানুষের, প্রাচীন মানুষের ঘর। আলতামিরা গুহাটি
ফ্রান্সে অবস্থিত। আলতামিরা গুহাটি আবিষ্কার হয়েছে প্রত্নতত্ত্ব খননের মধ্য দিয়ে, এবং এই আলতামিরা গুহার মধ্যে যে সরঞ্জামাদি, যে চিত্রকর্ম পাওয়া গিয়েছে, সেটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ধারণা করা হয় যে আলতামিরা গুহাটি প্রাচীন সভ্যতার বা প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন। এরপরে দেখেন টেরাকোটা কি। টেরাকোটা আমরা আগেও পড়েছি। টেরা শব্দের অর্থ মাটি, আর কোটা শব্দের অর্থ পোড়ানো, অর্থাৎ মাটিকে পুড়িয়ে শক্ত করা হয় যে পদ্ধতিতে, এটাকে টেরাকোটা পদ্ধতি বা টেরাকোটা বলা হয়। টেরাকোটার একটি বৈশিষ্ট্য আছে, যেটা মাটির প্লেটের উপর কোনো কিছুর দ্বারা দাগ কেটে বা আঁচড় কেটে বা কোনো অবয়ব সৃষ্টি করে সেটাকে আগুনে পুড়িয়ে তারপরে ব্যবহারের উপযোগী করাকে টেরাকোটা বলা হয়। শিল্প সৃষ্টির উপাদানগুলি কি কি? দেখেন এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটি জায়গা। শিল্প সৃষ্টির উপাদান কি কি বলছে, তাহলে আগে আমাকে জানতে হবে বা আগে আমাকে খুঁজতে হবে শিল্প কী। কারণ আমি যদি শিল্প কী এটাই না বুঝি, তাহলে শিল্প সৃষ্টির উপাদান কি কি এটা কি করে বুঝবো? এটা একটি ভাবনার বিষয়। তাহলে আমাকে আগে জানতে হবে শিল্প কী। আমরা সকলে নিশ্চয়ই আগে শুনেছি বা জেনেছি শিল্প কী। তাহলে আপনারা একটা জিনিস কি, প্রশ্নে যখন যতটুকু বলবে ততটুকু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। বেশি যদি শর্ট কোশ্চেন হয়, অল্প মার্কের কোশ্চেন হয়, তাহলে কি শর্ট অ্যান্সার দিলেই হবে। যেমন এখানে শর্ট কোশ্চেন দিয়েছে, তাহলে আপনাকে বলছে শিল্প কী, শিল্প সৃষ্টির উপাদান কী কী। তাহলে আমরা জানি যে আমাদের চারিপাশে প্রকৃতিতে যেসব ইনস্ট্রুমেন্ট বা উপাদানসমূহ বিদ্যমান আছে, সেই উপাদানসমূহকে কাজে লাগিয়ে কোনো ব্যবহার্য বা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বা মানুষের মনের তৃপ্তি হয় এমন কোনো কর্ম বা কর্মপদ্ধতি তৈরি করাকেই শিল্পকর্ম বলা হয়। অর্থাৎ শিল্পকর্ম তখনই হবে যখন মানুষ নতুন একটি কাজকে গ্রহণ করবে এবং সেটাকে কি মানুষ শিক্ষা হিসেবে গ্রহণ করবে, সেটাকে মানুষ কাজে লাগাবে, মানুষ সেটাকে দেখে আনন্দিত হবে, জীবনের প্রয়োজনে সেটা ব্যবহৃত হবে, তখন সেটা শিল্প হয়ে উঠবে। তাহলে এই শিল্প সৃষ্টির উপাদান কি কি? আপনি মাটি, বালি, পানি, রড, সিমেন্ট, আসবাবপত্র, পাট, মানে আমাদের প্রকৃতিতে যা বিদ্যমান আছে এগুলোই শিল্প সৃষ্টির উপাদান। দেখেন মৌলিক রঙগুলি কি কি? খুবই সহজ একটি প্রশ্ন, তাই না? লাল, নীল, হলুদ, এই তিনটি রঙকেই মৌলিক রং বলা হয়। মেইন কালার অফ আর্ট, অর্থাৎ শিল্পের মূল তিনটি রং, যে রং তিনটিকে ভাঙা যায়, কিন্তু এটাকে প্রদত্ত পাওয়া যায়। আর অন্য অন্য যে রঙগুলো আছে এগুলা এই রঙের সমন্বয়ে তৈরি হয়, মিশ্রণে তৈরি হয়, এই জন্য ওইগুলাকে যৌগিক রং বলা হয়। বা দেখেন এই যে পরে আছে সেকেন্ডারি রং কাকে বলে, অর্থাৎ মৌলিক রঙকে ভেঙে একটা রঙের সঙ্গে আরেকটা রঙকে সংমিশ্রণের ফলে যে নতুন রঙের সৃষ্টি হয় তাকে সেকেন্ডারি কালার বা যৌগিক রং বলা হয়।
শিল্পী মাধ্যম বলতে কি বোঝো? এটা শিল্পী মাধ্যম মনে হবে না, শিল্প মাধ্যম হবে। শিল্প মাধ্যম বলতে কি বোঝো? শিল্প মাধ্যম বলতে আমরা বুঝি যে শিল্পের সৃষ্টির জন্য যে উপাদানসমূহ ব্যবহৃত হয় বা শিল্পের মধ্যকার জায়গা বা অবস্থান। তাই আমরা মনে করি একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে। তাই ইন্ডাস্ট্রি কি? একটা ইন্ডাস্ট্রিয়াল শিল্প, তাই না? যেখানে কি বিভিন্ন সরঞ্জামাদির উৎপাদন হয়, বিভিন্ন সরঞ্জামাদি তৈরি হয়, যেখানে বিভিন্ন অনেক শ্রমিক কাজ করে এবং সেটা দেশ এবং জাতির কল্যাণে ব্যবহৃত হয়, সেটাই শিল্প। তারপর দেখেন সাবচিত্র বলতে কি বোঝো? সাবচিত্র, সাব কথাটির শব্দ শুনলে বোঝা যাচ্ছে যে কোনো কিছু উপরে, যেমন স্টাম্প সিল দেয়, তাই না? তো স্টাম্পটা ব্যবহার হয় কী জন্য? সিল দেওয়ার জন্য, সেটাও একটি সাবচিত্র। ব্লক করে, সেটা কি করে? কাঠের একটি ডাইসের মধ্যে রং লাগিয়ে তারপরে কাপড়ের মধ্যে একটা সাব দেয়, বরাবর একটা করে একটা ডিজাইন তৈরি হয়, সেটা সাবচিত্র। তাহলে সাবচিত্র বলতে কি বোঝো? আপনারা সহজ বাক্যে সুন্দর করে বলতে পারেন যে কোনো কাপড় বা কাগজ নকশা করার জন্য বা কোনো বৃহৎ নকশা বা ডিজাইন তৈরি করার জন্য কাঠ বা কোনো অবয়বের উপরে আঁচড় কেটে, দাগ কেটে, প্রলেপ দিয়ে, কোনো কিছু পেস্টিং করে, সেটার উপর রং লেপন করে তারপরে কোনো কাগজ বা কাপড়ের উপর যে ছাপ দিয়ে চিত্র তৈরি করা হয়, সেটাকে ছাপচিত্র বলা হয়। দ্যাটস ইজি। আদিম মানুষের গুহাচিত্র সৃষ্টির উদ্দেশ্য কী ছিল? খুবই সহজ প্রশ্ন। আদিম মানুষ, আমরা যেমন এখন ছবি আঁকি আমাদের ভালো লাগা, মনের শান্তি অনুভূতি প্রকাশের জন্য, মনের ইচ্ছা প্রকাশের জন্য, আদিম মানুষ তারাও ছবি এঁকেছেন তাদেরও ইচ্ছা প্রকাশের জন্য। কিন্তু তাদের যে ইচ্ছাটা ছিল সেটা একটি উদ্দেশ্যপূর্ণ ইচ্ছা ছিল। সেটা কি? তাদের ছবি আঁকার জায়গা ছিল একটি বিশ্বাসের উপর, যে তারা বিশ্বাস করত এই ছবি এঁকে পূজা করলে, আরাধনা করলে তারা এখান থেকে শক্তি সঞ্চয় করতে পারবে, তাদের বেঁচে থাকতে, যে বন্যদশায় থাকতে যে বিপদের সম্মুখীন হতে হয়, তাদের এই বিপদের সম্মুখীন হতে হবে না। তারা পশুর সঙ্গে যুদ্ধ করে পশুকে শিকার করতে পারবে, এমনই একটি বিশ্বাসের জন্য তারা এই গুহাচিত্রের সৃষ্টি করেছিলেন। তাদের এই মূল উদ্দেশ্য ছিল জীবিকা নির্বাহ এবং নিজেদের জীবন ধারণ করা। লোকশিল্প কাকে বলে? খুবই সুন্দর একটি প্রশ্ন। লোকশিল্প কি বা কাকে বলে? আমরা জানি লোকশিল্প সাধারণ মানুষের তৈরিকৃত শিল্প, যে শিল্পে মানুষ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া বংশ পরম্পরায় চলে আসা, দাদা চাচা বাবার হাত থেকে শেখা, অর্থাৎ মোটিভেটেড জ্ঞান বংশ পরম্পরায় চলে আসছে, দেখে শেখা, এমনই জ্ঞান থেকে তৈরি হয়েছে লোকশিল্প। এই জন্য বলা হয় লোকশিল্প সাধারণ মানুষের তৈরিকৃত শিল্প।
লাস্কো গুহাচিত্র কোথায়? লাস্কো গুহাচিত্র ফ্রান্সে অবস্থিত। আদর্শ ড্রয়িং চিত্রের বৈশিষ্ট্য কি? আদর্শ ড্রয়িং, আদর্শ মানে কি? আমরা জানি মাপগত জায়গা। আদর্শ ড্রয়িংয়ের বৈশিষ্ট্য কি? যে মাপগত জায়গার প্রাধান্যতা, সুন্দর কম্পোজিশন, সাবজেক্ট নিরূপণ, এগুলা আদর্শ ড্রয়িংয়ের বৈশিষ্ট্য। একটা সুন্দর ড্রয়িং বা প্রপার গ্রামার অনুসারে ড্রয়িং করতে হলে ছবিকে ভার্টিক্যালে আঁকা হবে বা হরিজন্টালে আঁকা হবে, সেটা ছবির উপরে ডিপেন্ড করে। আপনি ছবিকে যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন, যে অবস্থাতে দেখতে পাবেন, ওই অবস্থাতে ছবিকে ডিসাইড করতে হবে যে আপনি হরিজন্টাল পদ্ধতিতে আঁকবেন না ভার্টিক্যালে আঁকবেন। এটা হচ্ছে গিয়ে ছবি আঁকার প্রথম শর্ত। এরপরের শর্ত ছবির মধ্যে সাবজেক্টকে চুজ করা। ছবির মধ্যে সাবজেক্টকে চুজ করা, যে একটা ছবিতে অনেক কিছু থাকে কিন্তু তার মধ্যে ফোকাস পয়েন্ট অফ ভিউ সেটা কোনটা, অর্থাৎ কার দিকে বেশি চোখ যায়, সেই আমার সাবজেক্ট, সেই ফোকাস পয়েন্ট। এরপরে কম্পোজিশন, ছবিটাকে কিভাবে শ্রেণীবিন্যাস করলে ছবিটা দেখতে সুন্দর হবে, প্রাণবন্ত হবে, রুচিশীল হবে, মানসম্মত হবে। তাহলে এই বৈশিষ্ট্য এবং ছবিতে কালার দেওয়ার ক্ষেত্রে উজ্জ্বল কালার এবং গাঢ় কালারের যে ব্যবহার, অর্থাৎ আলো এবং ছায়ার যে ধারাবাহিকতা, আপনি কালার ছাড়া শুধু পেন্সিল স্কেচের মাধ্যমে ছবিকে ফুটিয়ে তুলতে পারেন। সেখান জন্যই আমরা ছবির মধ্যে প্রপার আলো ছায়ার ব্যবহার। ছবিতে প্রপার আলো ছায়া না থাকলে ছবি কখনোই প্রাণবন্ত হয় না। এই বৈশিষ্ট্যগুলাই ছবিতে খুবই প্রয়োজনীয় এবং এইটাই একটি আদর্শ ড্রয়িংয়ের ক্ষেত্রে দরকারি প্রতিটা পার্ট। ইজেল কি? ইজেল একটি ছবি আঁকার স্ট্যান্ড, যার উপরে বোর্ড বা ক্যানভাস রেখে ছবি আঁকা হয়। ইজেল 3 পাওয়ালা হয়ে থাকে, 2টি পার্ট সম লাইনে আর একটি পার্ট পিছনে, যাতে একটু অ্যাঙ্গেল করে দাঁড়ানো যায় এবং সেটার উপর ক্যানভাস বা বোর্ড বা পেপার রেখে সুন্দরভাবে ড্রয়িংটা করা যায়। এটা ছিল আমাদের এই শর্ট কোশ্চেন। আশা করি আপনারা এই কোশ্চেনগুলো ফলো করবেন এবং যাদের কাছে বইটা আছে ফার্স্ট সেমিস্টারের যে শিটটা আমরা কুশিয়ারা টেকনিক্যাল ইনস্টিটিউটে করে দিয়েছি, তারা এই অ্যান্সারগুলো বইয়ের মধ্যে একটু পড়বেন এবং আমার এই ক্লাসটি যারা দেখছেন বা ফলো করছেন তারা আশা করি ভালোভাবে বুঝতে পারবেন যে প্রতিটা পার্ট কী কী আছে। এরপরে দেখেন, তেল রং ও জল রং চিত্র কাকে বলে? তেল রং চিত্র, তেল মিশ্রণে তৈরিকৃত চিত্রকে তেল রং চিত্র বলা হয়। এই চিত্রে তিসির তেল বা লিনসেড অয়েল ব্যবহার করা হয়। রঙের পিগমেন্টের সঙ্গে তিসি বা লিনসেড অয়েল মিশ্রিত করে তারপরে ক্যানভাসের উপরে এই রং দিয়ে ছবি আঁকা হয়। এটাকে অস্বচ্ছ রং বলা হয়ে থাকে। এবং জল রং চিত্র কাকে বলে? দেখেন, জল মাধ্যমে যে চিত্র রং করা হয়ে থাকে। জল রং স্বচ্ছ মাধ্যমের রং। জল রং ট্রান্সপারেন্ট হয়ে থাকে। এই জন্য জল রঙের ক্ষেত্রে ছবি আঁকতে হলে রঙটাকে ইউজ করার সময় একটু চিন্তা করে বুঝে রঙটা ইউজ করতে হয়, কারণ যেহেতু এটা ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ রং, এটা একবার ইউজ করে ফেললে আর সেটাকে ব্যাক করা যায় না, যার কারণে জল রঙে খুবই সিনসিয়ারলি করতে হয় এবং জল রঙে দ্রুত কাজ
করা যায় না, একটু আস্তে আস্তে সুন্দর করে করতে হয়। প্রথম ফার্স্ট ওয়াশ দিতে হয়, তারপরে ফার্স্ট ওয়াশটা একটু ড্রাই হলে তারপরে সেকেন্ড ওয়াশ দিতে হয়, তারপরে থার্ড ওয়াশ, কেউ কেউ ফোর্থ ওয়াশ পর্যন্ত কাজ করে থাকে। মিনিয়েচার চিত্রকলা কাকে বলে? এই যে দেখেন মিনিয়েচার চিত্রকলা, আমরা শব্দটা শোনার সঙ্গে কিন্তু বুঝে যাচ্ছি মিনি অর্থাৎ ছোট। মিনিয়েচার মানে সেটা 5 ইঞ্চির মধ্যে হতে হবে। মিনিয়েচারের একটি মাপ আছে। মিনিয়েচার হতে হলে সেটাকে 5 ইঞ্চির মধ্যে হতে হবে বা 5 ইঞ্চির চেয়ে ছোটও হতে পারে। এই চিত্রকলাতে খুবই সূক্ষ্ম তুলির ব্যবহার হতে হয়, খুবই ছোট ছোট কাজ করা হয়, যেখানে খুবই ধরে ধরে করতে হয়। এজন্য মিনিয়েচার চিত্রকলা করার জন্য খুবই দক্ষ এবং সিনসিয়ার হতে হয়। এখানে একটি প্রশ্ন আছে, মৌলিক নকশা কেন স্টাডি করা হয়? আমরা জানি মৌলিক অর্থ কি? মৌলিক অর্থ মূল, যেটাকে শুরু বলা হয়ে থাকে। তাহলে মূল ভাবধারা, মূল জায়গা, মূল পদ্ধতি, মূল সিস্টেম, সেইগুলাকে দেখা, সেইগুলাকে তৈরি করা। তাহলে মৌলিক নকশা স্টাডি করতে হয় কেন? আমরা জানি নকশার বা যে কোনো কাজের ক্ষেত্রে মৌলিক জায়গাটা আগে জানা প্রয়োজন, তাহলে কাজ সহজ এবং সুন্দর হয়ে ওঠে। মৌলিক নকশা বলা হয় বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ যে ব্যবহার করে থাকি আমরা, অর্থাৎ জ্যামিতিক ফর্ম। জ্যামিতিক ফর্ম যেগুলা বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তচাপ, আয়তক্ষেত্র, এরকম বিভিন্ন যে জ্যামিতিক শেপগুলো আছে সেগুলাকে ব্যবহার করা। মৌলিক নকশার দুটি পার্ট আছে, একটা জ্যামিতিক নকশা আর একটা আলপনা নকশা। দুইটেরই মৌলিক পার্ট আছে। আলপনা নকশাতে মৌলিক হচ্ছে ফুল, লতা পাতা, পাখি, যেগুলা নকশার মূল ফর্ম। এরপরে এটার সঙ্গে আরও অনেক কিছু, অনেক পার্ট, অনেক সিস্টেম, অনেক পদ্ধতি ব্যবহার হয়। আর জ্যামিতিক নকশার মূল পার্ট হচ্ছে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তচাপ। এইগুলাকে প্রথমে স্টাডি করতে হয়, কারণ আপনি যদি মৌলিক নকশা করতে চান বা মৌলিক নকশা না জানেন, তাহলে আপনি নকশার যে গ্রামার সেটা জানতে পারবেন না, যে নকশা কী কারণে করা হয়, নকশা কতটা পার্টে হয়। যে নকশা দুইটা পার্ট আছে, 4 রিপিটেশন, 2 রিপিটেশন, রিপিটেশনের ক্ষেত্রে কি কাজ, এগুলা বোঝার জন্য মৌলিক নকশা স্টাডি করা প্রয়োজন। চারু ও কারুকলা শিক্ষার মাঝে কারিগরি শিক্ষা নিহিত, ব্যাখ্যা করো। আসলে আমরা যদি আমাদের পৃথিবীতে তাকাই, দৈনন্দিন জীবনের প্রতিটি পার্টের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে যে কথাটা বলছে যে কারুকলা শিক্ষার মাঝে কারিগরি শিক্ষা নিহিত, অর্থাৎ আমরা কারিগরি শিক্ষা বলতে কি বুঝি? হাতে কলমে শিক্ষা, তাই না? কারিগরি শিক্ষা বলতে কি বুঝি? হাতে কলমে শিক্ষা। আর চারুকলাতে যে কাজ, কারুকলাতে সেটা হচ্ছে সব কিছু হাতে কলমেই করতে হয়, অর্থাৎ নিজের বুদ্ধিমত্তা নিজের হাতে তৈরি করা হয়। আপনার ব্রেন বা মস্তিষ্ক কি বলছে, সেখানে নতুন কোন জিনিসের উদয় হলো, সেই জিনিসগুলোকে হাতে কলমে চর্চা করে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই চারুকারুকলা শিক্ষা। এই জন্যই বলা হয়েছে চারুকারুকলার শিক্ষার মধ্যে কারিগরি শিক্ষা চর্চা নিহিত।
তাহলে আমরা এই কোশ্চেনগুলো সব আজকে বুঝতে পেরেছি। আমরা পরবর্তী ক্লাসে জানব সিন্ধু সভ্যতা, নকশিকাঁথা, এস এম সুলতান, কামরুল হাসান, আচ্ছা এইগুলা আপনারা সবাই বাসায় একটু লিখে নেবেন। এটা আপনারা সবাই বাসায় একটু এইগুলা পড়বেন। যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য তারা এই শিল্পী সম্পর্কে একটু পড়বেন। কামরুল হাসান, সিন্ধু সভ্যতা, এস এম সুলতান। এই তিনটা সকলের কাজ থাকবে। সবাই এই শিল্পী কামরুল হাসান, সিন্ধু সভ্যতা এবং শিল্পী এস এম সুলতান সম্পর্কে 1 পৃষ্ঠার করে একটি লেখা লিখে সবাই গ্রুপে সাবমিট করে দিবেন, যাতে আমরা চেক করতে পারি। এটা সবার বাসার কাজ থাকবে। সেমিস্টার 1-এ যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এটা সবার বাসার কাজ থাকবে। আশা করি সবাই এটা লিখে গ্রুপে সেন্ড করে দিবেন। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।